প্রতিটি খুনের পিছে কোনো না কোনো গল্প থাকে, আর প্রতিটি গল্পের পিছনে লুকিয়ে থাকে এক রহস্যময় খুনি। সাধারণত এসব গল্পে আমরা দেখি একজন চৌকস পুলিশ অফিসার ধীরে ধীরে সেই রহস্য উন্মোচন করে, কিন্তু আজ যে গল্প বলতে যাচ্ছি সেটা একদমই উল্টো। এই গল্পে যে খুনের তদন্ত এসেছে সে নিজে এক সাইকো, এমন এক সাইকো যার কাছে কেস সলভ করাটাই নেশা, আর তার জন্য সে যে কোনো কিছু করতে পারে। তার কাছে নেই কোনো নিয়ম, নেই কোনো আইন। সে এতটাই ভয়ানক যা আপনার কল্পনাকে হার মানাবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে তেলুগু ভাষায় নির্মিত ক্রাইম, সাসপেন্স আর থ্রিলে ভরপুর মুভি হিট দ্য থার্ড কেসের কথা। মুভির লিড রোলে রয়েছে নানি, আর একটি মুভি দেখার জন্য এতটুকুই যথেষ্ট। মুভির স্টোরি নিয়ে কিছু বললেই সেটা স্পয়লার হয়ে যাবে, তাই আমি কোনো স্পয়লার না দিয়ে সোজা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। তেলেঙ্গানা স্টেট নিজের জীবন বাজি রেখে সাহসিকতার সাথে দুর্বৃত্তদের সাথে লড়াই করে সাধারণ জনগণকে বাঁচাতে গিয়ে এসিপি ধান্নিয়া মারা গেছে, তাই এসিপি ধান্নিয়াকে পোস্ট ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। অন্যদিকে যে ডিপার্টমেন্টে এসিপি ধান্নিয়ার মতো একজন পুলিশ অফিসার কাজ করত, সেই ডিপার্টমেন্টের আরেক অফিসার এসপি অর্জুন সরকার, যাকে একজন ক্রিমিনাল বলে আখ্যা দেওয়া হচ্ছে। আজই অর্জুন সরকারের কেসের হেয়ারিং। অর্জুন যে ক্রাইম করেছে সেটা আনএক্সেপ্টেবল ক্রাইম, তাই এভিডেন্স কালেক্ট করতে কিছু সময় লাগবে। সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুরোধ করে অর্জুনকে যেখানে রিমান্ডে রাখা হচ্ছে সেখানে সিকিউরিটি প্রবলেম আছে, তাই অর্জুনকে যেন সেন্ট্রাল জেলে রাখা হয়। তাই কোর্টের নির্দেশে অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। অন্যদিকে এক মা তার 9 মাস বয়সী বাচ্চার কিডন্যাপিং কমপ্লেন নিয়ে থানায় এসেছে, আর সে যে ব্যক্তির বর্ণনা দিচ্ছে অনেকটা অর্জুনের সাথে মিলে যাচ্ছে। এদিকে অর্জুন জেলে আসার পর থেকেই সবার নজরই অর্জুনের দিকে, কারণ এখানের অর্ধেক আসামিকে সেই জেলে পাঠিয়েছে। কেউ তো আবার তাকে খুন করার চেষ্টা করছে। তবে স্যামুয়েল নামে জেলে থাকা এক প্রভাবশালী কয়েদি অর্জুনকে তার সাথে নিয়ে যায়। স্যামুয়েল অর্জুনের সেফটির জন্য অর্জুনকে একটি ছুরিও দেয়, সাথে জানতে চায় তুই তো পুলিশ অফিসার, এখানে কিভাবে? তাহলে চলুন সেই উত্তরটাই আগে জেনে আসি। অর্জুনকে দেখা যায় তার কার নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। পথে একটি জায়গায় দাঁড়িয়ে তার পোষা একটি শকুনকে মাংস খাওয়ায়। এরপর দেখা যায় অর্জুন তার কারের মধ্যে কাউকে বেঁধে নিয়ে এসেছে। অর্জুন জঙ্গলের পাশের একটি জলাধারের উপর ওই ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর ক্যামেরা সেট আপ করে অন ক্যামেরায় ওই লোকটার গলা কেটে তাকে খুন করে। আর এখান থেকে গিয়ে হোমিসাইড ইন্টারভেনশন টিমের অফিসে ডিজিপি নাগেশ্বর রাওয়ের কাছে জয়েন করে। এই টিমে এসপি র্যাঙ্কে অর্জুন একাই, সাথে রয়েছে এসপি বর্ষা, এসআই দিবাকর এবং তারা সহ আরও 26 জন সদস্য আছে। অর্জুনের লেফট শোল্ডারে পেইন অনুভব করছে, তাই অর্জুন গুগলে তার পেইন নিয়ে ঘাটাঘাটি করছিল। আবার বর্ষা অফিসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। এদিকে দিবাকর পা নাড়াচ্ছিল, আর এটা দেখে অর্জুন বিরক্ত হয়ে ধমক দিয়ে বসে। অবশ্য পরে শান্তভাবে নিষেধ করে। এতে করে বর্ষা আর দিবাকর বুঝতে পারছে সামনের সময়গুলো হয়তোবা খুব বেশি ভালো যাবে না। এর মধ্যেই একটি খুনের খবর আসে, আর হিটের টিম সেই জায়গাতে যায় যেখানে অর্জুন একজনকে খুন করে রেখে গিয়েছিল। অর্জুন এমন একটা ভাব করছে, মানে বোঝারই কোনো উপায় নেই যে সেই খুন করেছে। গলায় একটি নির্দিষ্ট পয়েন্টে ছুরি চালানো হয়েছে, আবার বুকের কয়েকটা জায়গা কাটা। ধারণা করা হচ্ছে সেখান থেকে অর্গান বের করা হতে পারে, কিন্তু খুনটা পানির উপর করায় কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। লোকাল থানার এসআই জানায় ফুটপ্রিন্ট থাকলেও শু রেখে গেছে, তার মানে এটাও কোনো কাজে আসবে না। আবার গাড়ির টায়ার মার্কও গ্রিড লাইন দিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। মূলত অর্জুন তো আগে থেকে জানে যে তারা কোন কোন বিষয় তদন্ত করে, তাই অর্জুন ওইসব বিষয় মাথায় রেখে খুনটি করেছে। তবে অর্জুন বর্ষার দিবাকরকে তদন্ত করতে দিয়ে এখান থেকে চলে যায়। সিং চলে যায় রাতে। অর্জুন তার বাবার সাথে খাবার খাচ্ছে। এই যে ফটোটা, সেটা অর্জুনের দাদার। অর্জুনের দাদা এডিজিবি ছিলেন। তারা যখন খাবার খাচ্ছিল তখন টিভিতে ওই খুনের নিউজ চলছিল। এই জন্য অর্জুনের বাবা বলছিল কি যে দিনকাল আসলো, মানুষ সাথে হিংস্র কীভাবে হয়। অর্জুন জবাব দেয় সন্তানকে ঠিকমতো লালন পালন না করলে এমনটাই হয়, তার মানে দুজনের মধ্যে কিছু একটা আছে। এরপর অর্জুন ছাদে গিয়ে তার শকুনকে খাওয়ায়। পরবর্তী দিন অর্জুন তার ডক্টরের সাথে দেখা করে। মূলত অর্জুনের এনজাইটি আছে, আবার বিপি খুব হাই, খুব সহজে ভায়োলেন্ট হয়ে যায়। এজন্য তাকে ডক্টরের অবজারভেশন থাকতে হয়। অর্জুন ডক্টরকে তার শোল্ডার পেইনের বিষয়ে বলে, কারণ অর্জুন ধারণা করছে এর থেকে হয়তো হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু ডক্টর জানায় এটা সমস্যা না, ঠিক হয়ে যাবে। এরপর অর্জুন চলে যায়। অর্জুন অফিসে গিয়ে ওই খুনের ব্রিফিংয়ে অ্যাটেন্ড করে। আর তখন দিবাকর অনুরোধ করছিল, স্যার আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল ডে, মেয়ে আমাকে ধরেছে যেতে হবে, আমার একদিনের ছুটি লাগবে। অর্জুন সোজা বলে দেয় ছুটি হবে না। একদিকে ব্রিফ চলছে, আর অন্যদিকে অর্জুন ডেটিং অ্যাপে মেয়ে খুঁজছে। অর্জুনের এখন বেশ বয়স হয়েছে, তারপরও বিয়ে করেনি। এই জন্য অ্যাপে প্রোফাইল দেখে দেখে মেয়েদের সাথে দেখা করে। কিন্তু অর্জুন এমন সব প্রশ্ন করে
মেয়েগুলোর সাথে সাথে ওয়াশরুমের কথা বলে সেখান থেকে পালিয়ে যায়। আর এমনটা বহুদিন ধরে চলছে। সিন রাতে অর্জুন ল্যাপটপে কিছু করছিল, তখনই তার বাবা এসে বলে, তুই কি বিয়ে করবি না এভাবে পর্ন দেখে জীবন কাটাবি? তোর অফিসের কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করে নে। কিন্তু অর্জুনের একটি রুলস আছে, আর তা হচ্ছে ডিপার্টমেন্টে কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। তার বাবা বলে, বাঁচতে হলে একজন সাথীর প্রয়োজন হয়। অর্জুনের কথা, মা মারা যাওয়ার পর তুমি যখন আমাকে দাদার কাছে রেখে দেশ রক্ষা করতে চলে গিয়েছিলে তখন এসব মনে ছিল না? তার মানে এই বিষয়টা নিয়ে বাপ বেটার সম্পর্কের এই অবস্থা। সিন চলে যায় পরবর্তী দিন। অর্জুন অফিসের ছাদে এসে স্মোক করছিল। তখনই মৃদুলা নামে এই মেয়েটি অর্জুনের সাথে কথা বলতে আসে। অর্জুন তাকে চিনতে পারছিল না। মৃদুলা বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? গতকাল রাতেই তো ম্যাট্রিমনি সাইটে আমাদের চ্যাট হলো, তুমি তো আমাকে এখানে আসতে বলেছ। অর্জুন স্পষ্ট বুঝতে পারছে এটা তার বাবার কাজ। এই জন্য অর্জুন তার বাবাকে কল করে এবং জানতে পারে তার বাবাই ম্যাট্রিমনি সাইটে তার নামে প্রোফাইল খুলে মৃদুলার সাথে চ্যাট করেছে। এই জন্য অর্জুন মৃদুলাকে সত্যিটা বলে দেয় যে গত রাতে তোমার সাথে আমি চ্যাট করিনি, আমার বাবা করেছে, আর আমাকে ফাঁসানোর জন্য সে এমনটা করে। তবে অর্জুন এটাও বলে, আমি তোমার ফটো দেখিনি, দেখলে আমি করতাম। আর অর্জুন সত্যি বলায় মৃদুলার এই ব্যাপারটা খুব ভালো লেগে যায়। এই জন্য মৃদুলা অর্জুনকে কফি অফার করে, আর এরপর তারা রেস্টুরেন্টে বসে কথা বলে। আর অর্জুন যেভাবে কথা বলছিল, অর্জুনের কথা শুনে মৃদুলা বলেই বসে, তোমাকে মনে হয় তোমার মা বড় করেনি, তোমার বাবা বড় করেছে। কারণ কোন সিচুয়েশনে কার সাথে কীভাবে কথা বলতে হয় তুমি সেটা জানো না। এগুলোর সন্তানেরা মায়ের থেকে শিখে। তবে অর্জুন তার মায়ের ব্যাপারে বললে মৃদুলা বলে, তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি তোমাকে শেখাতে পারি। মৃদুলা জানতে চাচ্ছিল সানসেট পর্যন্ত কি ফ্রি আছো? অর্জুন বলে, সানসেট কেন, সানরাইজ পর্যন্ত ফ্রি। এরপর দুজনই বিচে ঘুরতে যায়। এরপর সন্ধ্যার পর কান নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায়। দুজনেরই দুজনকে খুব পছন্দ হয়েছে। এরপর অনেক রাত পর্যন্ত ঘুরে অর্জুন মৃদুলাকে তার বাড়ির সামনে ড্রপ করে দেয়। তবে অর্জুন যখন বিদায় নিচ্ছিল, অর্জুন মৃদুলাকে কিস করতে যাচ্ছিল। তবে মৃদুলা বাধা দিয়ে বলে, এত লোভী হয়েও না, পরের জন্য বাঁচিয়ে রাখো। এরপর অর্জুন চলে আসে। আর অর্জুন এসেই দেখে তার বাবা অন্য একটি মাতৃমণি প্রোফাইলে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তবে অর্জুনকে খুশি খুশি দেখে অর্জুনের বাবাও কিছুটা আঁচ করতে পারছিল। সিন চলে যায় পরবর্তী দিন। গত দিনের মতো অর্জুন আজও অন্য একটি লোককে খুন করতে জঙ্গলের মধ্যে এনে ঝুলিয়ে রেখেছে। তবে ক্যামেরাটা অন করে অর্জুন যখন তার গলা কাটতে যাবে তখনই বর্ষা এসে তাকে গান পয়েন্ট করে। কারণ অর্জুনের বিহেভিয়ারে বর্ষার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, তাই বর্ষা সারাক্ষণ অর্জুনকে ফলো করে এসেছে। কিন্তু অর্জুনও খুব চতুর। অর্জুন খুব সহজেই বর্ষা থেকে গান কেড়ে নেয়। এরপর বর্ষাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। বর্ষা বলছিল, তোমাকে প্রথম দিন দেখে আমার সন্দেহ হচ্ছিল, এভাবে তুমি মানুষদের ধরে এনে খুন করছো, তুমি তারা সাইকো, তুমি পুলিশ হওয়ারই যোগ্য নয়, আমি তোমার নাম রিপোর্ট করব। তখনই অর্জুন এসে বলে, আমার নামে রিপোর্ট করতে আমাকে জেলও পাঠাও, তারপরও খুন হতে থাকবে। আর এখান থেকে সিন চলে যায় কয়েক মাস পূর্বে। অর্জুনের পোস্টিং তখন জম্মু কাশ্মীরে। শ্রীনগরে একটি খুনের খবর পেয়ে অর্জুন সেখানে যায়। আর এ হচ্ছে এসিবি রবি। এখানের খুনটাও সে একই প্যাটার্নে, যে প্যাটার্নে অর্জুন খুন করছে। গলার বাঁ দিকে নির্দিষ্ট একটি জায়গায় ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। পিঠেও বেশ কয়েকটি জায়গায় কাটা, আবার মাথার খুলিটাও আলগা করে রাখা। রবি বলছিল অনেক বরফ পড়াতে ফুটপ্রিন্ট পাওয়া যায়নি, কিন্তু অর্জুনের কথা, ফুটপ্রিন্ট না পাওয়া যেতে পারে, টায়ার মার্ক তো পাওয়া যাওয়ার কথা। কারণ বরফ থাকলেও নিচে টায়ার মার্ক নিশ্চয় আছে, তাই অর্জুনের কথা মতো বরফ গলিয়ে সেখানে টায়ার মার্কও পাওয়া যায়। টায়ার মার্ক দেখে বোঝা যাচ্ছে এটা কোনো বড় গাড়ির টায়ার হবে। আর এখান থেকে বডি অত দূরে নিয়ে গেছে, তার মানে যে বহন করেছিল সে ভালো ফিটনেসের কেউ হবে। এই জন্য এই স্পটের আশেপাশের লোকালয়ে যারা বসবাস করে তাদের থেকে তথ্য নেওয়া শুরু হয় কেউ এখান দিয়ে কোনো বড় গাড়ি যেতে দেখেছে কিনা। এর মধ্যেই বডির পোস্টমর্টম রিপোর্টও এসে পড়ে। বডির পিছের দিকের যে ক্ষতগুলো আছে সেগুলো মৃত্যুর পর করা হয়েছে। আর বডি থেকে 3টি অর্গান মিসিং। রবি ধারণা করছে এগুলো অর্গান টেটের কারো কাজ হতে পারে। কিন্তু অর্জুনের কথা, বডি থেকে যে সকল অর্গান মিসিং হয়েছে এগুলো কোনো ট্রান্সপ্লান্টের কাজে আসে না। এইসব অর্গান থেকে হরমোন জেনারেট করা যায়। তাই অর্জুন ধারণা করছে এর পিছে বিশেষ কিছু নিশ্চয়ই লুকিয়ে আছে। আশেপাশের সবার থেকেও তথ্য নিয়ে জানা যায় ওই সময় এখান দিয়ে কালো রঙের একটি বোলেরো গাড়ি জঙ্গলের দিকে গিয়েছিল। এই জন্য অর্জুন নির্দেশ দেয় আশেপাশে যত টায়ারের দোকান আছে সব জায়গায় খোঁজ নিয়ে দেখো রিসেন্টলি কেউ বোলেরো টায়ার চেঞ্জ করেছে কিনা। আর গ্রামের সকল টায়ার সব থেকে তথ্য নিয়ে জানা যায় এই গ্রামের সম্পত্তি 3টি বোলেরো কারের টায়ার চেঞ্জ করা হয়েছে। এরপর টায়ার সব থেকে তথ্য নিয়ে ওই 3টি গাড়ির মালিকের বাড়িতে খোঁজ নেওয়া হয়। আর এর মধ্যে একটি বাড়িতে ওই সেম টায়ার দেখে অর্জুনের সন্দেহ হয়। তবে ওই বাড়ির মালিক তখন বাড়িতে ছিল না। সে বাড়িতে ঢুকে অর্জুনদের দেখা মাত্রই পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই লোকাল থানার এসআই তাকে ধরে ফেলে। আর ওই মুহূর্তে সে এসআইয়ের কান নিয়ে এসআইয়ের বুকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।
অর্জুনও তার পিছু করতে থাকে। ওই লোকটার নাম হচ্ছে কাদ্রি। কাদ্রি সেখান থেকে সোজা একটি মাংসের দোকানে চলে যায়, আর সেখানে কাদ্রির সাথে তার আরও 4 সহযোগী ছিল। অর্জুনও মাংসের দোকানে ঢোকা মাত্রই কাদ্রি সহ বাকি 4 জনের সাথে অর্জুনের তুমুল ফাইট হয়, আর অর্জুন একে একে সবাইকে খুব জঘন্যভাবে মেরে হসপিটালে পাঠিয়ে দেয়। তবে কাদ্রিকে অক্ষত অবস্থায় কাস্টডিতে নেওয়া হচ্ছে। এদিকে ওই এসআই এখন হসপিটালে, তবে ডক্টর জানায় গুলি বের করা হয়েছে, সে এখন শঙ্কামুক্ত। ইনি হচ্ছেন কার্নিকা আহুজা, শ্রীনগর হিট টিমের এডিজিপি। হসপিটাল থেকে ওই রোগীদের তথ্য নিয়ে কার্নিকা অর্জুনের কাছে জানতে চাচ্ছিল 5 জন হসপিটালে ক্রিটিক্যাল অবস্থায়, এত ভায়োলেন্ট কেন? অর্জুন বলে, ম্যাডাম, আমার টিমের একজনও ক্রিটিক্যাল অবস্থায় আছে। কার্নিকার কথা, একজন মুসলিম পুলিশ অফিসারের জন্য তুমি এতটা ভায়োলেন্ট হবে? কিন্তু অর্জুনের কথা, আমার কাছে হিন্দু পুলিশ মুসলিম পুলিশ বলে কোনো কথা নেই, শুধু পুলিশ। এরপর অর্জুন কাদ্রির থেকে কথা বের করতে কাদ্রিকে ইচ্ছামতো টর্চার শুরু করে। তবে এর মধ্যে এক কনস্টেবল এসে জানায় সাইবার সেল থেকে কাদ্রির ফোন আনলক করা হচ্ছে, আর ওই ফোনের মধ্যেই কাদ্রির খুন করার ভিডিওটি পাওয়া যায়। তার মানে এখন স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে কাদ্রি খুন করেছে। আর এর মধ্যেই নিউজে দেখা যায় বিহারে এই একই প্যাটার্নে আরেকটি খুন হচ্ছে। বিহার পুলিশের থেকে তথ্য নিয়ে জানা যায় তারা খুনিকে 1 ঘন্টার মধ্যে ধরেছে। এত কম সময়ের মধ্যে 2 জায়গায় 2টি খুন, আবার 2 জন খুনিও আলাদা, একই প্যাটার্নে খুন। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা যোগসূত্র আছে। আর সেই যোগসূত্রের খোঁজে অর্জুন রবিকে নিয়ে বিহার চলে যায়। তবে জায়গাটি খুবই সেন্সিটিভ, মার্কসড এরিয়া। এই জন্য প্যারামিলিটারি সহযোগিতা নিয়ে অর্জুনরাও সেই থানাতে চলে যায়। আর এই ছেলেটা এখানে খুন করেছে। আর ওকে অ্যারেস্ট করার সময় ওর বাড়ি থেকে একটি ক্যামেরা আর একটি বক্স উদ্ধার করা হয়েছে। ক্যামেরাটি ওপেন করে দেখা যায় এখানেও সেম প্যাটার্নে খুন করা হয়েছে এবং ভিডিও ধারণ করা হয়েছে। আর ওই বক্সের মধ্যে ভিকটিমের বডি থেকে ওই 3টি অর্গান বের করে প্রিজার্ভ করা হয়েছে। আর তখনই রবি জানায় দেশের বিভিন্ন জায়গায় ঠিক একই প্যাটার্নে আরও 13টি খুন হয়েছে, এমনকি দেশের বাইরেও 6টি হয়েছে, সবই একই প্যাটার্ন। তবে এদের কারোর সাথে কারোর কোনো কানেকশন নেই। অর্জুনের ধারণা যতগুলো কেস রেজিস্টার হয়েছে ততগুলো আমরা জানতে পেরেছি, এর বাইরেও তারও থাকতে পারে। আর সবগুলো খুন করা হয়েছে একই প্যাটার্নে, তাই এই খুনের পিছিয়ে নিশ্চয়ই কোনো মোটিভ আছে। এই জন্য অর্জুন এই কিলারের থেকে কথা বের করার চেষ্টা করছিল, কিন্তু কিলার কোনোভাবেই মুখ খুলছে না। অর্জুন কাদ্রির ফটো দেখায়, তারপরও কিলার কোনো কথা বলছে না। তখনই প্যারামিলিটারি ফোর্সের একজন সদস্য এসে জানায় তাদের কাছে তথ্য এসেছে এই থানায় মাস্ট অ্যাটাক হবে। তার মানে এই ছেলেকে ছাড়াতেই থানায় অ্যাটাক করা হবে। এই জন্যই তাদের খুব দ্রুত এখান থেকে চলে যেতে হবে। অর্জুন এই কিলারকে শ্রীনগরে ট্রান্সফার করে দিতে বলছিল, কিন্তু তার জন্য ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে, আর সেই পারমিশন নিতে 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু তাদের হাতে এত সময় নেই। আবার ঠিক সেই সময় ওই কিলার সেলের ভিতর থেকে ইশারায় বোঝাচ্ছিল অর্জুনরা তার একটা চুলও ছিঁড়তে পারবে না। তাই অর্জুন ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়াই ওই কিলারকে নিয়ে রওনা হয়ে যায়, আর পথেই তাদের উপর মাস্ট অ্যাটাক হয়। কিন্তু অর্জুন খুবই চতুরতার সাথে তার স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে ওই মাস্টারকে ব্লক করে দিয়ে এই কিলারকে নিয়ে শ্রীনগরে চলে আসে। আর শ্রীনগরে ফিরেই দেখে শ্রীনগরের স্থানীয় বাসিন্দারা অর্জুনের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। আর কার্নিকার সাথে দেখা করলে কার্নিকাও জানায় অর্জুন যে 5 জনকে মেরে হসপিটালে পাঠিয়েছে তার মধ্যে 2 জন আজাদ কাশ্মীরের অ্যাক্টিভিটিস্ট। তাই এখন সমস্যাটা পলিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। ভয় হচ্ছে যদি এদের মধ্যে কারো কিছু হয়ে যায় তখন আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু অর্জুন কার্নিকাকে বোঝায় 13টি মার্ডার হয়ে গেছে, 2 জনকে আমরা কাস্টডিতে নিয়েছি। এদের খুনের প্যাটার্ন যেহেতু এক, তাই এদের মধ্যে কোনো একটা লিঙ্ক থাকতে পারে। কার্নিকার কথা যেটাই থাক না কেন খুব তাড়াতাড়ি বের করতে হবে। এই জন্য অর্জুন কাজে লেগে পড়ে। অর্জুন রবিকেও নির্দেশ দেয় কাদ্রির বাড়ি তল্লাশি করো, দেখো ওদের 2 জনের মধ্যে কোনো কমন লিঙ্ক পাওয়া যায় কিনা। তবে কাদ্রির বাড়ি তল্লাশি করে কাদ্রির বেশ কয়েকটি আইডি পাওয়া যায় আর কয়েকটি ছুরি পাওয়া যায়। আর ওই ছুরিগুলোর মধ্যে একটি ছুরিতে CTK লেখা দেখে অর্জুনের একটু সন্দেহ হয়, কারণ এটা কোনো সাধারণ বিষয় হবে না। এই জন্য অর্জুন ছুরিটি নিয়ে যায়। আর এখান থেকে অফিসে ফিরেই দেখে অফিসের সামনে আরও বড় প্রোটেস্ট হচ্ছে। তবে এবার প্রোটেস্টাররা অর্জুনের পুতুল বানিয়ে ইউনিফর্ম পরিয়ে ইউনিফর্মে আগুন ধরিয়ে দিয়েছে। আর ইউনিফর্মে আগুন দেখে অর্জুনের মাথা গরম হয়ে যায়। অর্জুন সাথে সাথে গাড়ি থেকে একটি লাঠি বের করে সেখানে থাকা কয়েকজন প্রোটেস্টরকে বেদম মার মারে এবং তাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেয় প্রোটেস্ট করবে করো, এটা ইউনিফর্মে আগুন লাগাতে পারো না। আর সেখানে এক প্রোটেস্টরকে মারতে গিয়েই অর্জুন ওই প্রোটেস্টরের হাতে একটি ট্যাটু দেখতে পায়। অর্জুনের তখন মনে পড়ে বিহারের ওই কিলারের হাতেও একটি ট্যাটু ছিল, আর ওই ট্যাটুতেই সে CTK লেখা দেখেছিল। আর এখানেও কাদ্রির বাড়ি থেকে উদ্ধার করা ওই ছুরির মধ্যে CTK লেখা রয়েছে। আর এটাই হচ্ছে 2 জনের মধ্যে সবথেকে বড় লিঙ্ক। একই প্যাটার্নে খুন, ট্যাটু, তারপর যে সকল অর্গান মিসিং হয়েছে সব কিছু বিবেচনা করে অর্জুন ধারণা করছে এই খুনগুলো হয়তো বা কোনো রিলিজিয়াস কালচারের পারপাসে হতে পারে, কারণ 70s USA-এও এইরকম সিরিয়াল কিলিং হতো।
আর এর জন্য অর্জুনের এই ঘটনাকেও সিমিলার মনে হচ্ছে। তাই অর্জুন ওই 2 কিলারকেই একই রুমে নিয়ে আসে। এরপর অর্জুন দুজনকে একসাথে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং প্রথমে দুজনকে কনফিউজ করে দেওয়ার জন্য CTK এর বিষয়টি বলে। অর্জুন বলে, তোমাদের ঝুলিয়ে গলা কেটে খুন, ভিডিও ধারণ, প্রসিডিওর, এর সব কিছু আমি বুঝতে পেরেছি। অর্জুন বিহারের ওই কিলারের কথা বলে যে ও সব কিছু ঠিকঠাক করলেও কার্তির কথা বলে কার্তি অর্ধেক ভুল করেছে। তবে কার্তি বলে, আমি কোনো ভুল করিনি, আমি সব কিছু ঠিকঠাকই করেছি। বিহারের কিলার বলে, কিছু বড় না, রুলস আছে। কার্তি বলে, আমি তো রুলস ফলো করেছি। বিহারের কিলারটি অর্জুনের কাছেও জানতে চায় ও কি ভুল করেছে। অর্জুন বলে, গলায় যে কাটার প্লেসমেন্ট সেটা ভুল জায়গায় কেটেছে। তখনই বিহারের ওই কিলার বলে ওঠে, গলায় কাটার প্লেসমেন্ট তো ওই ওয়েবসাইটে উল্লেখ করা আছে। এতে করে অর্জুন এখন স্পষ্ট হয়ে গেছে এই সব কিছুই কোনো একটা ওয়েবসাইটের থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর ওয়েবসাইটের ইনস্ট্রাকশন মতোই তারা কাজগুলো করেছে। আর সেই ওয়েবসাইটের নাম CTK। তবে এটা কোনো সাধারণ ইন্টারনেটে পাওয়া কোনো ওয়েবসাইট নয়। এই ওয়েবসাইটটি ডার্ক ওয়েবে ক্রিয়েট করা। আর ডার্ক ওয়েবে ক্রিয়েট করা এই ওয়েবসাইটগুলো এতটাই সিক্রেট যেটা সাইবার সেল থেকে কোনো তথ্য বের করা সম্ভব নয়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে আর্মস ডিলার, প্রস্টিটিউশন এবং বিভিন্ন ইললিগাল কার্যক্রমগুলো ডার্ক ওয়েবে চালানো হয়। এই CTKও হচ্ছে তেমনই একটি। আর ডার্ক ওয়েবে সার্চ করেই এই ওয়েবসাইটটিও পাওয়া যায়। CTKর ফুল মিনিং হচ্ছে ক্যাপচার, টর্চার, কিল। আর এই ওয়েবসাইটের মধ্যে ওই একই ক্যাটাগরিতে একই প্যাটার্নে খুন করার ভিডিওগুলো আপলোড করা হয়েছে। অর্জুনের ধারণা, সাধারণত সাইকো কিলাররা খুন করে ধরা পড়ে যাওয়ার ভয়তে সেগুলো প্রকাশ করতে পারে না। আর তাদের এই প্রকাশ করার মাধ্যম হিসেবেই ডার্ক ওয়েবে এই CTK ওয়েবসাইট ক্রিয়েট করা, যেখানে তারা টর্চার করে, খুন করে, ভিডিও করে আপলোড করছে। আর এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হচ্ছে একই মানসিকতার, বিকৃত মানসিকতার সবাইকে একত্র করা। সোজা কথায় বলতে গেলে এটা হচ্ছে সিরিয়াল কিলার বা সাইকো কিলারদের একটি সোশ্যাল মিডিয়া। রবি জানতে চায়, তাহলে সেম প্যাটার্নে খুন করে ভিডিও কেন আপলোড করছে? অর্জুন বলে, এই ওয়েবসাইটে মেম্বার হওয়ার জন্য, তাদের আস্থা অর্জন করার জন্য প্রত্যেককে এই প্যাটার্নে 2টি করে খুন করতে হয় এবং সেই ভিডিও করে এই ওয়েবসাইটে আপলোড করতে হয়। আর কিভাবে খুন করতে হবে, কোন প্যাটার্নে খুন করতে হবে, কোন কোন অর্গান বের করতে হবে, কিভাবে সেটা প্রিজার্ভ করতে হবে, এই সব কিছুই এই ওয়েবসাইটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার পরই তারা এই গ্রুপের মেম্বার হতে পারে। তবে সবথেকে চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে, এই গ্রুপের যত মেম্বার আছে তাদের জন্য বছরে একবার অ্যানুয়াল মিটের আয়োজন করা হয়, যেখানে তারা সবাই দেখা করে। তাই এই ওয়েবসাইট কে রান করছে, কী কারণে রান করছে, আর ওই অর্গানগুলো কোথায় যাচ্ছে, আর বছরে একবার তারা কোথায় মিট করছে, অর্জুনকে এখন সেই বিষয়গুলো জানতে হবে। এরপর এই ওয়েবসাইটটি এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে রান করা হচ্ছে, সাইবার সেল সেই বিষয়টির তথ্য বের করার চেষ্টা করে। কিন্তু মাল্টিপল সার্ভার থেকে ওই ওয়েবসাইটটি ইউজ করায় এক্সাক্ট লোকেশন ট্রেস করা সম্ভব হচ্ছে না। এদিকে বাইরে প্রোটেস্টররা প্রোটেস্ট করেই চলেছে। আর অর্জুনের তথ্য বের করার জন্য ওই 2 কিলারকে টর্চার শুরু করে। আর এর মধ্যে খবর আসে হসপিটালের ওই 5 জনের 1 জন মারা গেছে। তাই কার্নিকা দ্রুত অর্জুনকে এখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু অর্জুন তা না শুনে ওই বিহারের ওই ছেলেটিকে টর্চার শুরু করে। আর কাদ্রিও অর্জুনের টর্চারে ভয়ে পাশে দাঁড়িয়ে থাকা এসআইয়ের গান নিয়ে নিজের মাথায় শ্যুট করে দেয়। হসপিটালে 1 জন, কাস্টডিতে 1 জন, 2 জনের মৃত্যু হয়। অর্জুনকে ইমিডিয়েটলি শ্রীনগর থেকে বিশাখাপট্টনমে ট্রান্সফার করে দেওয়া হয়। সিন প্রেজেন্টে অর্জুন বর্ষাকে বলে, ওই লোকগুলোকে আটকাতে, তারা কোথায় দেখা করছে, কী জন্য করছে, আর তাদেরকে ধরতে ওই গ্রুপের মেম্বার হওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। আর এজন্যই অর্জুন ওই গ্রুপের মেম্বার হওয়ার জন্য এই খুনগুলো করছে। কিন্তু বর্ষার কথা, এজন্য আপনি নিরীহ মানুষের জীবন নেবেন? কিন্তু অর্জুন জানায়, বর্ষা যাকে নিরীহ ভাবছে সে 8 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। আর আগের খুনটি যে করেছিল সেও ছিল একজন ক্রিমিনাল। তাই অর্জুন কোনো নিরীহ মানুষকে খুন করেনি। এরপর অর্জুন বর্ষার সামনেই ওই ব্যক্তির গলা কেটে তাকে খুন করে। আর এই সব কিছু জানার পর বর্ষা অফিসে গিয়ে ডার্ক ওয়েব থেকে ওই সিটিকে ওয়েবসাইট ভালো করে পর্যবেক্ষণ করে অর্জুনকে একটি ভিডিও দেখায়, যেটা জোরাবর সিং নামে একজন আপলোড করেছে। বর্ষা বলে, এই খুনটি যে প্লেসে করা হয়েছে সেখানে আমার কয়েক সপ্তাহ পোস্টিং ছিল। অর্জুনের কথাই খুন তো হয়ে গেছে, এই ভিডিও দেখে লাভ কি? বর্ষা বলে, এই খুনটি যে করেছে সে শুধুমাত্র একটি ভিডিও আপলোড করেছে, তার মানে আরেকটি ভিডিও আপলোড করতে তাকে আরও একটি খুন করতে হবে। আর জোরাবার হয়তোবা আজ হোক, কাল হোক বা 1 সপ্তাহ পরে হোক ওই খুনটি করবে। এই জন্য তারা যদি এখন জোরাবরকে ধরতে পারে, তারা একজনের জীবন বাঁচাতে পারবে। অর্জুন সাথে সাথে টিম নিয়ে রাজস্থানের জয়পুরে চলে যায়। আর জোরাবরের আপলোড করা ভিডিওতে জোরাবরের গায়ে যে জ্যাকেটটি আছে সেখানে ক্যাস্ট্রোলের লোগো লাগানো। তাই লোকাল পুলিশের এসআই ওই লোগো দেখে বলে, স্যার, এই ধরনের জ্যাকেট পেট্রোল পাম্পে কাজ করা স্টাফরাই শুধুমাত্র পরে। এই জন্য শহরে যত পেট্রোল পাম্প আছে সব পেট্রোল পাম্পে খোঁজ করতে শুরু করা হয়। রাত দিন 24 ঘন্টা ওই কিলারকে খোঁজা হচ্ছে
এদিকে মৃদুলা মেসেজ করছে তুমি কবে ফিরে আসবে। অর্জুন রিপ্লাই করে তুমি জয়পুর আসো না কেন। এদিকে দিবাকর আবারও তার মেয়ের স্কুলের ফাংশনের জন্য একদিনের ছুটি চাইছে, তবে এবারও অর্জুন বলে দেয় ছুটি হবে না। আর এরপর অর্জুন গেস্ট হাউসে পৌঁছে দেখে ফ্লাইট নিয়ে মৃদুলা চলে এসেছে। আর মৃদুলা অর্জুনের জন্য একটি গিফট এনেছে। মৃদুলা অর্জুনের মায়ের পুরাতন ফটো দিয়ে এআই জেনারেটেড একটি ভিডিও তৈরি করেছে, যেখানে মৃদুলা নিজে অর্জুনের জন্য ভয়েস ওভার করেছে। আর এটা দেখে অর্জুন একদমই আবেগাপ্লুত হয়ে যায়। এদিকে বর্ষাও অর্জুনকে একটি তথ্য দিয়ে দ্রুত সেখানে যেতে বলছে। আর অর্জুন যখন বর্ষার সাথে কথা বলছিল তখন মৃদুলা অর্জুনের ল্যাপটপ থেকে তার সার্চ হিস্টোরি দেখে ফেলে। আর একদিকে অর্জুন চলে যায় আর মৃদুলা ক্যাব নিয়ে এয়ারপোর্টে চলে যায়। অর্জুন এখান থেকে একটি পেট্রোল পাম্পে গিয়ে সেখানে স্টাফদের সাথে কথা বলছিল। আর তখনই সেখানে কালো রঙের একটি বোলেরো গাড়ি এসে দাঁড়ায়। আর অর্জুন লক্ষ্য করে জোরাভার এই গাড়ির মধ্যে আছে। তবে অর্জুন কাছে আসা মাত্রই জোরাভার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অর্জুনও তার কার নিয়ে জোরাভারের কারকে ফলো করতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পর একটি অ্যাক্সিডেন্ট হয়, অর্জুন জোরাভারের কারটি হারিয়ে ফেলে। তবে একটু দূরে চেকপোস্টে বর্ষারা রয়েছে। বর্ষারাও জানায় এদিকে কোনো কার আসেনি, তার মানে কারটি পাশেই জঙ্গলের মধ্যে কোথাও লুকিয়ে আছে। এই জন্য অর্জুন একটি টর্চ নিয়ে পাশে জঙ্গলের রাস্তা ধরে জঙ্গলের গভীরের দিকে গিয়ে দেখে জোরাভারের কারটি সেখানেই রাখা। আর কারের কাছে যেতেই দেখে কারের মধ্যে একটি মেয়েকে বেঁধে রেখেছে। তবে অর্জুন যখন ওই মেয়েকে ছাড়ানোর চেষ্টা করছিল তখনই জোরাভার এসে অর্জুনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ঠিক তখনই অর্জুনের মনে পড়ে ট্রেনিংয়ে তাদেরকে শেখানো হয়েছিল কেউ যদি তাদের পেটে ছুরি ঢুকিয়ে দেয় তাহলে ছুরি ঢোকানোর সময় বডির যে পরিমাণ ড্যামেজ হবে ছুরি বের করলে তার থেকে বেশি ড্যামেজ হবে। তাই যে কোনো মূল্যে ছুরি বের করতে দেওয়া যাবে না। অর্জুন ও জোরাভারকে কিছুতেই ছুরিটি বের করতে দিচ্ছে না। এরপর অর্জুন আর জোরাভারের মধ্যে ফাইট শুরু হয়। একসময় অর্জুন জোরাভারকে মারতে মারতে মাটির মধ্যে ফেলে রাখে। এরপর কারের মধ্যে থাকা ওই মেয়েটিকে যখনই ছাড়ানোর চেষ্টা করছিল তখন জোরাভার এসে অর্জুনের পেটের থেকে ওই নাইফটি বের করে ফেলে। সাথে সাথে অর্জুনের রক্তক্ষরণ শুরু হয় আর অর্জুনও বেহুশ হয়ে পড়ে যায়। জোরাভার অর্জুনকে তার কারের পিছে তুলে নেয়। তখন জোরাভার ফোনে তার ভাইকে বলছিল রাস্তায় একটু সমস্যা হচ্ছে, এই জন্য দেরি হচ্ছে, ঘন্টাখানিকের মধ্যে পৌঁছে যাব। আর জোরাভারের ভাই হচ্ছে এই সিটিকে ওয়েবসাইটের অ্যাডমিন, যাকে সবাই আলফা বলে ডাকে। আর আলফা ওয়েবসাইট চেক করে দেখে সিটিকে ওয়েবসাইটের মেম্বার হওয়ার জন্য যে টাস্কটি দেওয়া হয় অর্জুন সেই টাস্ক পূরণ করেছে। এই জন্য অর্জুনকে তারা মেম্বার করে ওয়েলকাম মেসেজ পাঠিয়ে দেয়। এদিকে জোরাভার অর্জুনকে নিয়ে সেখান থেকে দূরে একটি পরিত্যক্ত বাংলোর পাশে যায়। আর অর্জুনের জ্ঞান ফিরে আসায় অর্জুন জোরাভারের গলায় ছুরি মেরে জোরাভারকে মেরে ফেলে। আর জোরাভারের কারের মধ্যে জোরাভারের ফোন এবং ওয়ালেটও পাওয়া যায়। সাথে সাথে অর্জুন বর্ষাদের ইনফর্ম করা মাত্রই বর্ষারা এসে অর্জুনকে উদ্ধার করে। এরপর হসপিটাল নেওয়া হলে পরবর্তী তিনি অর্জুনের জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফিরতে অর্জুন প্রথমেই তার ল্যাপটপ চেক করে দেখে সিটিকে ওয়েবসাইটের মেম্বারশিপের জন্য তাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, মানে সে এখন সিটিকে ওয়েবসাইটের মেম্বার। আর এরপর অফিসে যেতেই অর্জুনকে অ্যানুয়াল মিটিংয়ের ইনভাইটেশন দেওয়া হয়, যেখানে কিভাবে যেতে হবে, ভেন্যু কোথায় হবে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। অর্জুনকে অরুণাই এক্সপ্রেস ট্রেনে করে নাহারলাগুনে নেমে যেতে হবে। এরপর তার ওয়ালেট এবং ফোন স্টেশনের ডাস্টবিনে ফেলে পায়ে হেঁটে বোরাম বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে তারা অর্জুনকে পিক করে নিয়ে যাবে। অর্জুন ডিজিপি নাগেশ্বরকে সব কিছু জানায় এবং বলে যে এই সবাইকে একসাথে ধরার এটাই উপযুক্ত সুযোগ। কিন্তু নাগেশ্বরের কথা, তুমি এই গ্রুপে জয়েন করলে কিভাবে? অর্জুনের কথা স্যার যেভাবেই হোক না কেন আপনি এর গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। নাগেশ্বরের কথা আমি এটা বুঝতে পারছি না, তুই হয়তো পার্সোনালি নিচ্ছে কোনো এই বিষয়টা। অর্জুন বলে স্যার এই ধরনের ক্রিমিনালদের হয় জেলের মধ্যে থাকা উচিত, না হলে 6 ফিট মাটির নিচে, আর তারা খোলা ঘুরে বেড়াচ্ছে। আর এইসব ক্রিমিনালদের নির্মূল করার জন্য পার্সোনালি নিতে হয় না, একজন পুলিশ হওয়াটা যথেষ্ট। তবে অর্জুনের অনুরোধে নাগেশ্বর বলে অরুণাচল প্রদেশে এমনিতে ইস্যু চলছে, তাই এটা কভার অপারেশন হতে হবে। তবে শর্ত একটাই, অর্জুনের টিমে নাগেশ্বরের একজন অফিসার থাকবে যে সবসময় নাগেশ্বরকে আপডেট দিবে। সিন চলে যায় পরবর্তী দিন। অর্জুন বর্ষার দীপাকারকে নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই নাগেশ্বর তার অফিসারকে নিয়ে আসে। আর এই অফিসার অন্য কেউ না, মৃদুলা। আর মৃদুলাকে দেখে অর্জুন একদমই হতবাক। এরপর তারা অরুণাচল প্রদেশে যাত্রা শুরু করে। আর ট্রেনের মধ্যে বসে অর্জুন সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে তোমরা সবাই আলাদা আলাদা কম্পার্টমেন্টে চলে যাবে, আমি নাহারলাগুন স্টেশনে নেমে যাব। ওদের ইনস্ট্রাকশন মতো আমার ওয়ালেট আর ফোন আমি ডাস্টবিনে ফেলে যাব, তাই আমার সাথে তোমাদের কোনো কন্ট্যাক্ট হবে না। কিন্তু বলুন বাস স্ট্যান্ডের 500 মিটার দূরে তোমাদের জন্য একটি কার রাখা আছে, তোমরা যেন ধরা পড়ে না যাও সেজন্য কারের হেডলাইট কাজ করবে না, তাই নিরাপদ দূরত্ব রেখে তোমরা আমাকে ফলো করে যাবে। আর যখনই তোমরা লোকেশনে পৌঁছে যাবে অরুণাচল প্রদেশের লোকাল পুলিশকে কাজে লাগিয়ে দেবে। এরপর অর্জুন সবাইকে আলাদা আলাদা কম্পার্টমেন্টে পাঠিয়ে দেয়। কিন্তু মৃদুলা মাত্র 2 মিনিটের জন্য কথা বলতে চাচ্ছিল, কিন্তু অর্জুনের কথা বলার কোনো ইচ্ছাই নেই। এরপর অর্জুন যখন দরজার সামনে দাঁড়িয়ে স্মোক করছিল তখন মৃদুলা অর্জুনকে কথা বলতে বাধ্য করে।
অর্জুনের কথা, নাগেশ্বর আমাকে ফলো করতে বলেছিল, এই জন্য আমার সাথে দেখা করছো তাই তো? আর তুমি যা কিছু করেছো সব কিছুই নাটক। কিন্তু মৃদুলার কথা এমনটা তুমি ভাবছো। তোমার সাথে তো আমার 4 বছর আগে দেখা হচ্ছে। আর এরপর আমরা জানতে পারি মৃদুলা যখন তার বোনকে নিয়ে ভাইজাকে মর্নিং ওয়াকে বের হয়েছিল, তখন এক লম্পট মৃদুলার বোনের সাথে বাজে ব্যবহার করেছিল। আর এটা দেখেই অর্জুন ওই লম্পটটাকে বেদম পিটিয়েছিল। সেদিনই মৃদুলা প্রথম অর্জুনকে দেখেছিল আর পুলিশ অফিসার হওয়ার শপথ নিয়েছিল। এরপর মৃদুলা যখন পুলিশের চাকরি পেয়ে ট্রেনিংয়ে ছিল, তখনও অর্জুনকে গেস্ট স্পিকার হিসেবে তাদের ট্রেনিংয়ে ইনভাইট করে আনা হয়েছিল। আর সেখান থেকেই মৃদুলা অর্জুনকে পছন্দ করেছিল। আর মৃদুলা অর্জুনের রুল সম্পর্কে আগে জানতে পেরেছিল যে অর্জুন ডিপার্টমেন্টে কাউকে বিয়ে করবে না। এই জন্যই মূলত মৃদুলা অর্জুনের কাছে তার পরিচয়টা গোপন রেখেছে। তবে এই সব কিছু জানার পর অর্জুন এখন বুঝতে পারছে মৃদুলা তাকে ফলো করার জন্য এসব করেনি, মৃদুলা বাস্তবেও তাকে ভালোবাসে। আর এরপরই তারা পরবর্তীর জন্য যে বিষয়টা বাঁচিয়ে রেখেছিল সেই কাজটা সেরে ফেলে। আর এরপর স্টেশনে আসার একটু আগেই অর্জুন মৃদুলার কাছে জানতে চায়, তুমি আর কিছু বলতে চাও? মৃদুলা শুধু বলে দেয়, আমি সকালে ঘুম থেকে উঠে তোমার চেহারাটা দেখতে চাই, তোমার ছবি নয়। এরপর সিটিকের ইনস্ট্রাকশন মতো পরবর্তী স্টেশনে অর্জুন নেমে যায়। আর তাদের কথা মতো অর্জুন তার মোবাইল ফোন এবং ওয়ালেট ডাস্টবিনের মধ্যে ফেলে হাঁটতে হাঁটতে বেলাম বাস স্ট্যান্ডে চলে যায়। মৃদুলার 500 মিটার দূরে ওই কারের পাশে থেকে অর্জুনের উপর নজর রাখছে। সব কিছুই তাদের প্ল্যান মতো হচ্ছিল। তবে সমস্যাটা তখনই বাধে যখন অর্জুনকে পিক করতে একসাথে 3টি কার এসে থামে। অর্জুনকে কোন কারে ওঠানো হয়েছে মৃদুলারা কিছুই বুঝতে পারছে না। এই জন্য মৃদুলারা 3টি কারকে ফলো করতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পর কারগুলো আলাদা আলাদা রাস্তায় ঢুকে যায়। আর মৃদুলা একটি পয়েন্টে দিবাকরকে এবং আরেকটি পয়েন্টে বর্ষাকে নামিয়ে অন্য কারকে ফলো করতে থাকে। এরপর 3টি কারই 3টি জায়গায় গিয়ে থামে। মৃদুলা দিবাকর আর বর্ষার সাথে কন্ট্যাক্ট করে। তারা ধারণা করে 3টি জায়গার কোনো একটি জায়গায় হয়তোবা অর্জুন গানা হয়েছে, তাই লোকাল পুলিশ আসা পর্যন্ত তারা অপেক্ষা করবে। কিন্তু এরপরে আমরা দেখতে পাই অর্জুন এই 3টি জায়গার কোনোটাতেই নেই। কারণ অর্জুনকে তারা ওই 3টি জিপের একটি জিপেও না তুলে সেখান থেকে অর্জুনের চোখ মুখ ঠেকে তাকে জঙ্গলের ভিতর দিয়ে অন্য পাশে একটি রাস্তায় এনে সাদা একটি মাইক্রোতে করে নিয়ে আসা হচ্ছে। মূলত ওই 3টি কার পুলিশকে বোকা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে। তারা অর্জুনকে অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলের মধ্যে একটি বার্মিজ প্যালেসে নিয়ে যায়, যেটা বহুদিন যাবত পরিত্যক্ত পড়ে আছে। আর পৌঁছানো মাত্রই আলফা নিজে এসে অর্জুনকে রিসিভ করে এবং আলফা জানায় এই পরিত্যক্ত ভবনটি 150 বছর আগে বার্মিজ রয়্যাল প্যালেস ছিল। এরপর অরুণাচল সরকার এই প্যালেসটিকে হসপিটাল হিসেবে ব্যবহার করেছে। তবে গত 40 বছর যাবত এটা পরিত্যক্ত পড়েছিল। এজন্য প্রতি বছর তারা এখানে মিট আপের অ্যারেঞ্জমেন্ট করে। কথা বলতে বলতে আলফা অর্জুনকে একটি রুমে নিয়ে যায় আর কিছুক্ষণ রেস্ট করে রেডি হয়ে আসতে বলে। অর্জুন রুমে ঢুকিয়ে দেখে তার জন্য একটা হোয়াইট স্যুট রাখা। এদিকে লোকাল পুলিশের ফোর্স চলে এসেছে। অর্জুনকে কোন প্লেসে রাখা হয়েছে বর্ষা যেহেতু স্পষ্ট বুঝতে পারছে না, তা বর্ষা চাইছে একসাথে 3টি প্লেসে রেড করতে। কিন্তু নাগেশ্বর বর্ষাকে এত তাড়াহুড়ো না করে অপেক্ষা করতে বলে। এদিকে অর্জুন রেডি হয়ে গেছে। আর অর্জুনের মতো এই গ্রুপের নতুন আরও 4 জন মেম্বার আছে, তাই আলফাই 5 জন নতুন মেম্বারকে অন্য মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। আর এখানটি রিং রয়েছে যেখানে 2 জন ফাইট করে যাচ্ছে। আর এই ফাইট সাধারণ ফাইট নয়, এটা মৃত্যুর খেলা। এখানে ফাইট করলে যে কোনো একজনকে মরতে হবে। আর অর্জুনদের চোখের সামনেই একজন আরেকজনকে মেরেও ফেলে। এরপর আলফা সেখানে থাকা একটা রশি দেখিয়ে দেয় এবং এই 5 জনকে 5টি রশি কাটতে বলে। মূলত এখানে যারা রয়েছে সবাই সাইকো। আর এই সাইকোগুলো সমাজে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। আর সিটিকের মূল উদ্দেশ্য এই সাইকোদেরকে ফ্রিডম দেওয়া, মানে তাদের মধ্যে যে ভায়োলেন্ট কাজ করছে সেগুলো যেন তারা ওপেনলি করতে পারে, সেই ফ্রিডমের জন্য তারা কাজ করছে। মানে সাইকোদের কত চিন্তা ভাবনা, কেউ দেশ স্বাধীন করে শান্তির জন্য, আর এরা স্বাধীন করবে মানুষকে খুন করার জন্য। এদিকে আলফা তাদের সাথে কথা বলছে, আর অন্যদিকে ওই রশিগুলো কেটে দেওয়ার সাথে সাথেই সেখানে রাখা একটি মেয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। চোখের সামনে এটা দেখে অর্জুন নিজেকে থামাতে পারছে না, কিন্তু অর্জুন কিছু বলতে পারছে না। তবে এরপর আলফা বলে এটা তো শুরু মাত্র, আরও ভায়োলেন্ট হওয়া বাকি। এরপর মূল পার্টি শুরু হয়। একদিকে ডিজে গান বাজছে, অন্যদিকে সবাই ডান্স করছে। কিন্তু অর্জুনের উদ্দেশ্য তো অন্য কিছু, তাই অর্জুন আশেপাশে নজর রাখছে। তখন অর্জুনের চোখ পড়ে এক ব্যক্তির উপর যে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসছিল। এই জন্য অর্জুন খুব কৌশলে সেই আন্ডারগ্রাউন্ডে ঢুকে যায়। আর সেখানে গিয়েই দেখে সেখানে অনেক খাঁচা, আর প্রত্যেকটি খাঁচার মধ্যে এক একজন মানুষকে আটকে রাখা হচ্ছে। মানে এখান থেকে এক একজনকে বাইরে নিয়ে খুন করা হচ্ছিল। এরপর অর্জুন কৌশলে বিল্ডিংয়ের মধ্যে চলে আসে আর যেতে যেতে কন্ট্রোল রুমে পৌঁছে যায়। আর এখানে একটি ফ্রিজারের মধ্যে মানুষের অর্গানগুলো রাখা। তবে অর্জুন যখন সবকিছু দেখছিল তখনই আলফা কন্ট্রোল রুমে চলে আসে, তাই অর্জুন পিছিয়ে লুকিয়ে যায়।
এরপর আলফা তার পিসিতে লগ ইন করে কিছু কাজ করে তার ওয়াকি টকিটি সেখানেই ফেলে চলে যায়। আর সে যাওয়ার পরই অর্জুন লগ ইন করার চেষ্টা করে, কিন্তু লগ ইন করা যাচ্ছে না। আবার ওই স্যাটেলাইট ফোনে কল করার চেষ্টা করলেও সেটা খুলতে পারছিল না। তবে অর্জুন ছিল একজন রেডিও এক্সপার্ট, তাই অর্জুন ওই স্যাটেলাইট ফোন থেকে একটি ডিভাইস খুলে নেয়। আর এখান থেকে সোজা বাইরে গিয়ে বাইরে ওই মাইক্রোতে থাকা রেডিওটি খুলে ওই রেডিওর সাথে এই চিপটি কানেক্ট করে একটা রেডিও ফ্রিকোয়েন্সি বানিয়ে ফেলে। আবার এদিকে মৃদুলারা একসাথে 3টি প্লেসে গিয়ে 3টি প্লেসে রেড করেছে, কিন্তু ওই 3 প্লেসে থাকা সিটিকের সদস্যরা তাদের উপর গুলিবর্ষণ শুরু করে। এই জন্য তাদেরকে সেখান থেকে পালিয়ে আসতে হয়। তবে মৃদুলা যেখানে ছিল সেখানে তারা মৃদুলাকে ঘিরে ফেলায় মৃদুলা তাদের সাথে ফাইট করতে হয়। মৃদুলা একজনকে ধরে ফেলেছিল, কিন্তু মৃদুলাকে বাঁচাতে গিয়ে পুলিশ সদস্যরা ওই লোকটির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। যেহেতু মৃদুলা আর লোকেশন জানতে পারছে না। তবে মৃদুলার গুলি খেয়ে এক ব্যক্তি পারমিস প্লেসে চলে যায়। আর অর্জুনও লক্ষ্য করে গুলিবিদ্ধ একজনকে প্যালেসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মৃদুলারা হয়তো বা আশেপাশে কোথাও আছে। এরপর অর্জুন পার্টিতে অ্যাটেন্ড করে, আর পার্টিতে একের পর একজনকে এনে এনে খুন করা হচ্ছে আর তারা মজা নিচ্ছে। তবে এরপরে আমরা দেখতে পাই অর্জুন পার্টিতে জয়েন করার আগে রান্নাঘরে থাকা সিলিন্ডারগুলো গ্যাস ছেড়ে দিয়ে এসেছে। আর এখানে থাকা লোকটিকে তারা যখনই খুন করতে যাচ্ছিল তখনই রান্নাঘরে ব্লাস্ট হয়। সবাই দৌড়ে বাইরে গিয়ে দেখে রান্নাঘরে দাও দাও করে জ্বলছে। তবে সিটিকের ইতিহাসে এই ঘটনা প্রথম, এমন কখনোই ঘটেনি। তাই আলফা সন্দেহ করছে তাদের টিমের মধ্যে কোনো পুলিশ ঢুকে পড়েছে। এর জন্য সবাইকে ভিতরে নিয়ে যাওয়া হয়। আবার এদিকে মৃদুলা নাগেশ্বরকে জানাচ্ছে তারা যে 3টি লোকেশনে রেড করেছিল কোনোটাতেই অর্জুন নেই। তবে ওরা দিবাকরকে ধরে নিয়ে গেছে। মৃদুলা বলছিল আমরা এখন লোকাল টিম নিয়ে একটি বড় সার্চ অপারেশন চালু করতে চাচ্ছি, কিন্তু নাগেশ্বর সোজা বলে দেয় পুলিশ স্টেশন থেকে এক পাও বের হবে না। আমি কোনো ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত তোমরা কোনো পদক্ষেপ নেবে না বলে নাগেশ্বর কল কেটে দেয়। কিন্তু মৃদুলার কথা এভাবে তো আমরা বসে থাকতে পারি না, অর্জুনকে আমাদের বাঁচাতে হবে। তাই বর্ষাকে নিয়ে মৃদুলা বেরিয়ে যায়। অন্যদিকে রান্নাঘরের ব্লাস্টের ঘটনায় আলফা সবাইকে জড়ো করেছে। আলফা সবার উদ্দেশ্যে বলে আমরা এখানে সিসিটিভি কেন লাগাইনি, কারণ আমাদের উপর কারণ এখানে আসা প্রত্যেকের উপরে আমাদের ভরসা আছে, লয়্যালটি আছে, ব্রাদারহুড আছে। তবে প্রথমবার তাদের এখানে কিছু হয়েছে। বাইরের মাইক্রোতে থাকা রেডিও মিসিং, আমার স্যাটেলাইট ফোন ট্র্যাপ করা হয়েছে। আবার নতুন সদস্যদেরকে পিক করে আনার সময় যে 3টি গাড়ি ব্যবহার করা হয়েছিল ওই 3টি গাড়ির 3টি লোকেশনে পুলিশ রেড করেছে। তার মানে এই টিমের মধ্যে পুলিশ ঢুকে পড়েছে। এই জন্য আলফার ধারণা নতুন যে 5 সদস্যকে এখানে আনা হয়েছে এই 5 জনের মধ্যে একজন পুলিশের লোক। তাই 5 জনকে রিংয়ে ডাকা হয়। আলফা বলে সিটিকের মেম্বাররা তাদের প্যাশনের জন্য খুন করে আর পুলিশ অফিসাররা নিজেদের বাঁচাতে। তাই সিটিকের মেম্বারদের সাথে পুলিশ অফিসার টিকতে পারবে না। তাই এই 5 জনই এখন একসাথে ফাইট করবে। যে ব্যক্তি বাঁচবে সেই সিটিকের মেম্বার হবে। তার মানে 5 জনের মধ্যে শুধু একজনই বেঁচে থাকবে। এরপর 5 জনকে অস্ত্র দেওয়া হয়। শুরু হয় 5 জনের ফাইট। আর এই এমন এক ফাইট ভাইরে ভাই। তো প্রথমে অর্জুন আর এই মেয়েটি বাকি 3 জনকে মেরে ফেলে। এরপর মেয়েটি যখন অর্জুনকে মারতে যায় অর্জুন তাকেও খুব ব্রুটালভাবে খুন করে। কিন্তু আলফা অর্জুনের ফাইট এবং টেকনিক দেখে বলছিল একমাত্র ট্রেন্ড পুলিশ অফিসারই সিটিকের 4 মেম্বারকে মারতে পারবে। তবে অর্জুন বলে 4 জন কেন, আরও চাইলে আরও দিতে পারো, যত দিবে ততই মারব। আর এরপরই আলফা দিবাকরকে নিয়ে আসে এবং দিবাকরের কাছে জানতে চায় একে চিনো। দিবাকর স্পষ্ট বলে দেয় এ পুলিশ অফিসার, আমার বস। কিন্তু আলফা দিবাকরের কথা বিশ্বাস করছিল না। আলফা অর্জুনকে বলে তুমি যদি ওকে মারতে পারো আমরা ধরে নিব তুমি পুলিশ অফিসার নও, সিটিকের মেম্বার। এরপর অর্জুনের ইশারায় দিবাকর একটি ছুরি নিয়ে অর্জুনকে মারার চেষ্টা করে। ফাইটের মধ্যে দিবাকর বলছিল স্যার আমাকে মেরে ফেলুন, নয়তো আমাদের 2 জনকে মেরে ফেলবে। কিন্তু অর্জুনের কথা মেয়ের স্কুলের অ্যানুয়াল ডেতে যাবে না, তার আগে মরতে চাও। তবে 2 জনের ফাইটের মধ্যে আলফার সহযোগী আলফাকে একটি ডিভাইস এনে দেয় আর আলফা অর্জুনকে থামিয়ে দেয়। মূলত অর্জুন যে রেডিও ডিভাইসটি সেখান থেকে নিয়ে এসেছিল তার বাকি অংশ এখানে থাকা এক সদস্যের রুমে রেখে এসেছিল। আর সেটা যেহেতু ওই রুমে পাওয়া গেছে তাই আলফারা ধারণা করছে অর্জুন পুলিশের লোক নয়, যার রুমে পাওয়া গেছে সেই পুলিশের লোক। তবে সে যেহেতু মারা গেছে তাই অর্জুনকে এখন আর নিজের পরীক্ষা দিতে হবে না। কিন্তু অর্জুন আলফাকে বলে তোমার উপর ভরসা করাইতে ভুল হয়েছে, তোমার উপর ভরসা করে খুন করে সেই ভিডিও তোমাকে দিয়েছি। তোমার এখানে তো কোনো প্রাইভেসি নেই। তুমি বলছো নতুন যে সদস্য এসেছে তাদের ভিতরে একজন পুলিশ, আবার ধরে আনা পুলিশ সদস্যকেও মারতে বলছো। সামনে যারা রয়েছে তাদের মধ্যে যে কেউ পুলিশের সদস্য না তার কি গ্যারান্টি আছে? অর্জুন দিবাকরের কথা বলে তোকে যদি মেরে ফেলি তাহলে আমরা তথ্য বের করবো কী করে? আলফা সহ এখানে সবার আস্থা অর্জন করতে অর্জুন তার টেকনিক কাজে লাগিয়ে দিবাকরের পুরো বডিতে লক করে দেয়। আর এই টেকনিক দেখে সবাই মুগ্ধ। দিবাকরের থেকে তথ্য বের করতে অর্জুনকে 1 ঘন্টার সময় বেঁধে দেয়। আর এই সুযোগে অর্জুন দিবাকরকে নিচে নিয়ে আবার ঠিক করে দেয় এবং দিবাকরকে বলে
এরপর কি হতে চলেছে আমি কিছু বলতে পারবো না, তবে এখানে থাকা একজন মানুষের জীবন যেতে দেওয়া যাবে না। আমি বাইরে থেকে প্ল্যান বানাবো, সবার ফোকাস যখন আমার দিকে থাকবে তখন সে সবাইকে নিয়ে করিডোরে চলে আসবে, বাকিটা এরপর দেখা যাবে। দেওয়া করার কথা স্যার 150 জন সদস্য, কি করে সম্ভব? অর্জুনের কথা, করিডোরটা মাত্র 6 ফুট, একসাথে একজনের বেশি অ্যাটাক করতে পারবে না। একবার কোনো রকমে করিডোর ক্রস করতে পারলে বক্সিং এরিয়া, তারপর মেইন লবি, আর মেইন লবি থেকে বের হতে পারলেই জঙ্গল। দেওয়া করার কথা স্যার, এটা কি সম্ভব হবে? অর্জুন দেওয়াকরকে বলে, আমি কখনো ইউনিফর্ম পরি না, সিভিল ড্রেসের থেকেও আমার মনে হয় আমি সবসময় ইউনিফর্মে আছি। তোমাকে সহ এখানে সকল ভিকটিমদেরকে সেফভাবে বের করে দেওয়া আমার দায়িত্ব, আর এরপর ওদেরকে সেখান থেকে সেফ জায়গায় নিয়ে যাওয়া তোমার দায়িত্ব। কিন্তু দিবাকরের কথা স্যার, তাহলে আপনার কি হবে? অর্জুন বলে, আমি ওদেরকে আটকাবো, দেখা যাক না স্কোর কত হয়। অর্জুন সেখানে থাকা বন্দীদেরও বলে দেয়, আজকে তোমরা তোমাদের জীবনের জন্য দৌড়াবে। এরপর অর্জুন বাইরে এসে আলফাকেও বলে, ও HIT টিমের সদস্য, 3 বছর ধরে সিটিকের উপর স্টাডি করছিল, তবে সিটিকের কোনো মেম্বারের সাথে ওর কোনো লিঙ্ক নেই, তাই ভয়েরও কোনো কারণ নেই। অন্যদিকে মৃদুলা আর বর্ষা দুটি টিমে বিভক্ত হয়ে জঙ্গলের 2 দিক থেকে তল্লাশি করছে। আর তল্লাশি করতে করতে মৃদুলা কিছু পাইপ দেখতে পায়, আর সেই পাইপ ধরে জঙ্গলের ভিতরের দিকে যেতেই একটি ওয়াকিটকিতে সিগন্যাল দিচ্ছিল। মৃদুলা ওয়াকিটকি চেক করে ওয়াকিটকিতে 155 ফ্রিকোয়েন্সি সেট করে দেখে এই ফ্রিকোয়েন্সিতে আসছে, আর এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। আর মৃদুলা ভালো করে জানে অর্জুন একজন রেডিও এক্সপার্ট, তার মানে অর্জুনই হয়তোবা তাদেরকে সংকেত পাঠাচ্ছে। এই জন্য ফ্রিকোয়েন্সি যেদিক থেকে আসছে, মানে যেদিকে গেলে শব্দ বাড়ছে, মৃদুলা সেদিকে যেতে শুরু করে। আর এদিকে চলছে অন্য এক যজ্ঞ, মানে সিটিকের আজকের অ্যানুয়াল মিটে এমন কিছু হতে চলেছে যা এ পর্যন্ত হয়নি। মানে ব্রুটালিটিরও তো একটা সীমা থাকে, তারা আজ যা করতে যাচ্ছে তার সব কিছুকে হার মানাবে। এই জন্য তারা 9 বছরের এক বাচ্চাকে নিয়ে এসেছে। আর মুভির প্রথমে আমরা এই বাচ্চার মাকেই দেখেছিলাম যে পুলিশের কাছে তার মেয়ের কিডন্যাপিংয়ের কমপ্লেন নিয়ে এসেছিল। ওই সময় অর্জুনও সেখানে উপস্থিত ছিল, আর অর্জুন ওই মাকে কথা দিয়েছিল তার বাচ্চাকে সে উদ্ধার করে নিয়ে যাবে। এরপর সিটিকের একজন সদস্য যখনই ওই বাচ্চাকে মারতে আসছিল, তখনই অর্জুন এক কোপে ওই লোকটার বডি থেকে তার মাথা আলাদা করে দেয়। সাথে সাথে দিবাকরও ওই বন্দীদেরকে নিয়ে বেরিয়ে আসে। সিটিকের সকল মেম্বার এখন বুঝতে পারছে অর্জুনই পুলিশ অফিসার। অর্জুন ওই বাচ্চাটাকে কেজের মধ্যে রাখতে বলে, যাতে কেউ কিছু করতে না পারে। অন্যদিকে মৃদুলার বর্ষায় ফ্রিকোয়েন্সি টেস্ট করতে করতে জঙ্গলের গভীরে আসতেই অর্জুনের সেই শকুনটি দেখতে পায়। মূলত অর্জুন এই শকুনের সাথেই ওই রেডিও ফ্রিকোয়েন্সি সেটআপটি লাগিয়ে দিয়েছিল, আর এই শকুনটা এখন মৃদুলাদেরকে পথ দেখিয়ে ওই প্যালেসের দিকে নিয়ে যাচ্ছে। আর এদিকে অর্জুন এক এক করে সিটিকের মেম্বারদেরকে কুপিয়ে কুপিয়ে মারছে, প্রথমে করিডোরের মধ্যে, এরপর ওই বক্সিং রিংয়ে, আর তারপর লবিতে। এমন ব্রুটালভাবে মারছে ভাইরে ভাই, মানে ব্রুটালিটি কাকে বলে সেটা খুব স্পষ্ট করে এখানে নানি বুঝিয়ে দিয়েছে। আর নানির যে এক্সপ্রেশন, মানে ভয়ঙ্কর অবস্থা। এখানে কম করে হলো 5 থেকে 7 মিনিটের একটা ফাইট আছে, আর এখানে নানির এক্সপ্রেশনগুলো আমি ছোট ছোট ক্লিপ আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে অর্জুন তাদেরকে মেরে লবির শেষ পর্যায়ে চলে এসেছে, আর অন্যদিকে মৃদুলারাও ওই শকুনকে ফলো করতে করতে প্যালেসে পৌঁছে গেছে। এদিকে অর্জুনও মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। তবে অর্জুন লবির সামনের ওই দরজা ভেঙে দিবাকরদেরকে বের করে দেয়। আর দিবাকর যাওয়ার সময় যখন অর্জুনকে ডাকছিল, অর্জুন তখন অন্যদের ফাঁদে পড়ে গেছে। অর্জুন শুধু বলে দেয়, সবাইকে বলে দিস অর্জুন সরকার নট আউট। আর এরপর অর্জুন তাদের হাতে ধরা পড়ে যায়। তবে তারা যখনই অর্জুনকে মারতে যাবে, তখনই সেখানে এসপি কৃষ্ণদেবের এন্ট্রি হয়। মানে হিটটির সেকেন্ড কেসে হায়দ্রাবাদের এই সাইডটির যে এসপি ছিল সেই কৃষ্ণদেব। কৃষ্ণা একজন একজন করে শুট করে মারতে থাকে। আর কৃষ্ণা অর্জুনকে বলে, এদেরকে আমি দেখছি, এদের মধ্যে তোর কতজনকে জীবিত চাই? অর্জুন বলে 0। এরপর অর্জুন আর কৃষ্ণা দুজনই এদেরকে মারতে থাকে। মৃদুলা আর বর্ষাও তাদের টিম নিয়ে ভিতরে এসে শুট করতে শুরু করেছে। সাথে হিট দি ফার্স্ট কেসে যে অভিলাষকে দেখেছিলাম, সেই অভিলাষ তার টিম নিয়ে চলে এসেছে। মানে পুরো হিট ফ্র্যাঞ্চাইজির হিট দ্য ফার্স্ট কেস, সেকেন্ড কেস এবং থার্ড কেস, মানে 3টা মুভিতেই যে সদস্যগুলো ছিল সবাই একসাথে ফাইট করছে। তবে সবাই যখন এই সদস্যদের মারতে ব্যস্ত, এই সুযোগে আলফা পালানোর চেষ্টা করছিল, কিন্তু মৃদুলা আটকাতে গেলে আলফা মৃদুলার গলায় ছুরি ধরে। তবে অর্জুন মৃদুলাকে একটা কমান্ড দেওয়া মাত্রই মৃদুলা নিচে হতে অর্জুন আলফার হাতে শুট করে দেয়। আর এরপর বাকি সদস্যরা এসেও আলফাকে ঘিরে ফেলে। তখনও আলফা অর্জুনকে বলছে, মারার সময় যাকে মারছো তার মধ্যে ভয় বা পেইন না থাকলে যে মারছে সে স্যাটিসফাই হতে পারে না। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, এর কোনোটা আমার মধ্যে নেই, তোমাকে আমি সেই স্যাটিসফ্যাকশন দিব না। তবে তখনই অর্জুন আলফাকে তার ছোট ভাইয়ের কথা বলে।
মানে অর্জুনই জঙ্গলের মধ্যে যাকে মেরে রেখে এসেছিল সেই ছিল আলফার ভাই। আর অর্জুন তার পার্সে থাকা ফটো দেখেই জানতে পেরেছিল। আর এটা শোনার পরই আলফার চোখে মুখে অন্ধকার নেমে আসে। অর্জুন বলে আমার জন্য এতটুকুই যথেষ্ট বলে আলফার মাথায় শুট করে দেয়। সিন চলে যায় কয়েকদিন পর। মৃদুলা বলছিল সব কিছুই তো সমাধান হয়ে গেল, কিন্তু এই অর্গানগুলো কি হলো? তখনই নিউজে আসে অরুণাচল প্রদেশের ওই পুরাতন বার্মিজ বাংলোতে মানুষকে খুন করে তাদের অর্গান বের করে সুইডেনের হরমোজেনিক একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হতো। আর এটি হচ্ছে একটি সুইডিশ ফার্মা কোম্পানি। আর এই হরমোজেনিক ফার্মা কোম্পানি ইন্ডিয়ার কেটিসি কোম্পানির দ্বারা মানি লন্ডারিং কাজ করত। আর ওই কেটিসি কোম্পানি রান করত স্যামুয়েল জোসেফ। আর ওই স্যামুয়েল জোসেফই এই সিটিকে রান করাতো, কারণ মানুষকে টর্চার করে খুন করার সময় তাদের বডি থেকে একজনের হরমোন নির্গত হতো, যাকে মূলত এন্ডোসিন হরমোন বলা হয়ে থাকে। আর এই হরমোন দিয়ে হরমোজেনিক্স একটি ট্রাক তৈরি করে। এই ট্রাকটা তারা ভাইগ্রা তৈরির কাজে ব্যবহার করে। অনেক সময় যেমনটা শোনা যায় 70-80 বছর বয়সের বৃদ্ধ ব্যক্তিরও বাচ্চা হয়েছে। তারা নতুন বিয়ে করছে, বিভিন্ন মডেলদের সাথে তাদের যাওয়া আসা আছে। মূলত ওই সকল বয়স্ক বিলিয়নিয়ারদেরকে ফোকাস করার জন্যই তাদের জন্যই এই ভাইগ্রাটি তৈরি করা হচ্ছিল। আর স্যামুয়েল জোসেফ ওই ট্রাক বিক্রির টাকা ট্রাস্টের মাধ্যমে ইন্ডিয়াতে মানি লন্ডারিং করাতো। আর স্যামুয়েল জোসেফের এই মানি লন্ডারিং মামলাটি এসিপি থান্নিয়া তদন্ত করছিল। আর এসিপি থান্নিয়া 3 মাস যাবৎ মিসিং। আর এরপরে আমরা জানতে পারি ওই দিন ওই পার্টিতে প্রথমে যে মেয়েটির বডিটি ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছিল ওই মেয়েটি ছিল এসিপি থান্নিয়া। 3 মাস যাবৎ তাকে ওখানে আটকে রাখা হয়েছিল। ধন্যা মূলত শুধু কেটিসি নিয়ে তদন্ত করছিল, সিটিকের বিষয় কিছুই জানতো না। কিন্তু সিটিকের বিষয় জানতে জানতে ধন্যা ওই সিটিকের ফাঁদে পড়ে গিয়েছিল। মৃদুলা বলে তার মানে ধন্যাকে খুন করা হয়েছে, কিন্তু অর্জুন বলে খুন করা হয়নি, ও নিজেই জীবন দিয়েছে। কারণ ওই দিন উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল 3 নম্বর কেসের ভিকটিমকে উপরে নিয়ে যেতে, কিন্তু 3 নম্বর কেসে তখন ওই শিশুটি ছিল। তাই ধন্যা তার নিজের কেসের নম্বর মুছে 3 করে রেখেছিল। মূলত ধন্যা ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিল। তাই অর্জুনের কথা, ও আমাদের জন্য যে স্যাক্রিফাইস করেছে সেটা বৃথা যেতে দেওয়া যাবে না। তাই এই অপারেশনের পুরো ক্রেডিটটি এসিপি ধান্নিয়াকে দেওয়া হয়। আর এই জন্য মূলত এসিপি ধান্নিয়াকে ক্রস ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তবে এখন বাকি থাকলো শুধুমাত্র স্যামুয়েল জোসেফ। আর এই স্যামুয়েল জোসেফ এখন 1 বছর যাবৎ জেলে রয়েছে। আর সে যে টাকা হাতিয়ে নিয়েছে তা দিয়ে সে অনায়াসে বাকি জীবন জেলে কাটিয়ে দিতে পারবে। আর এই স্যামুয়েল জোসেফকে শেষ করে দিতেই অর্জুন আর কৃষ্ণা মিলে একটি প্ল্যান বানিয়েছিল। একদিকে কৃষ্ণা ছিল অর্জুনের ইনভেস্টিগেশন অফিসার, আর অর্জুনকে প্ল্যান করে ওই স্যামুয়েল জোসেফকে মারার জন্যই সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে। আর অর্জুন এখন সেই স্যামুয়েল জোসেফের সামনেই বসে আছে। তবে স্যামুয়েল যতক্ষণে সব কিছু বুঝতে পেরেছে ততক্ষণে স্যামুয়েলের দেয়া ওই ছুরি দিয়ে অর্জুন স্যামুয়েলের গলা কেটে দেয়। একদিকে যেমন অর্জুনের এই কাজটাকে পজিটিভভাবে নেওয়া হচ্ছে, অন্যদিকে কেউ আবার নেগেটিভভাবে নিচ্ছে। কারণ একজন পুলিশ অফিসার জেলের মধ্যে ঢুকে এভাবে একজন আসামিকে খুন করবে, আর এটা দেখে পরবর্তীতে অন্য কেউ তো এটা ফলো করতে পারে, আর কেউ যে এটা আদর্শ হিসেবে নেবে না তার গ্যারান্টি কি? তবে এখান থেকে সিন চলে যায় তামিলনাড়ুতে। গভীর রাত, পুলিশ একটি চেকপোস্টে তল্লাশি চালাচ্ছে। তখনই সেখানে একটি মাটি ভর্তি ট্রাক এসে দাঁড়ায়। মূলত এই ট্রাকের মাটির মধ্যে একটি ডেড বডি লুকানো আছে। এদিকে দায়িত্বরত এসআই তল্লাশি না করে ট্রাক ছাড়বে না। তার ড্রাইভার যখন রিকোয়েস্ট করে, এসআই ড্রাইভারকে তাদের এসিপির সাথে দেখা করতে বলে। আর এসিপি বীরাপ্পান তখন কারের উপর শুয়ে শুয়ে মোবাইল ফোনে খেলা দেখছে। হেল্পার বলছিল লাশ পেয়ে গেলে তো আমাদেরকে জেলে ঢুকিয়ে দেবে। ড্রাইভারের কথা 6 টন মাটির মধ্যে লাশ আছে, এত তল্লাশি করে দেখার সময় আছে এদের। হেল্পার বলছিল আসতে বলো, শুনে ফেলবে। কিন্তু ড্রাইভারের কথা, এরা তামিলিয়ান, আমাদের ভাষা বুঝবেই না। কিন্তু তারা জানেই না এসিপি বীরাপ্পান তাদের ভাষাও জানে। আর এই হচ্ছে এসিপি বীরাপ্পান। এসিপি বীরাপ্পান এসেই পুরো লরি তল্লাশি করতে বলে। আর এটা হচ্ছে হিট দি 4th কেসের গল্প। তার মানে হিট দি 4th কেসে আমরা কার্তিকে এসিপি বীরাপ্পান হিসেবে দেখতে পাবো। আর কার্তি যে কি করতে পারে সেটা আমরা কাইতি মুভিতে দিল্লির চরিত্রে কিন্তু দেখেছিলাম। তবে তার জন্য আমাদের হিট দি 4th কেসের জন্য অপেক্ষা করতে হবে। তবে হিট দি 3rd কেসে নানির পারফরমেন্স আপনার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।